Can you see the screen? Can you see the screen? Yes, sir. Okay. Today we'll talk about commercial correspondence and tender notice. What is commercial correspondence? The letter is man used to communicate with the other businessmen called commercial correspondence. Business or commercial correspondence play a vital role in professional communication. সেগুলো হচ্ছে ব্যবসায়িক বা বাণিজ্যিক যে নথিপত্র, এটা ব্যবসায়িক যোগাযোগ, মানে ব্যবসায়িক যে যোগাযোগ সেখানে একটা বিশাল ভূমিকা পালন করে। কারণ ওইখানে কিন্তু একটা গার্মেন্টস এর ওনারের সাথে ইমেইলের মাধ্যমে বা হচ্ছে চিঠির মাধ্যমে কমিউনিকেশন, তাই না? যে তাকে ইনভাইট করে তাদের বিজনেসের যে একটা অনুষ্ঠানে আসা, বা তারা ইনভাইট করে বা তাদের এখানে শেয়ার করা, তাই না? এটা ইট রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, অপিনিয়ন্স এন্ড ডিসিশনস। এটা বোঝায় টু দ্য এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে বিনিময়। কিসের বিনিময়? তথ্যের বিনিময়, অপিনিয়ন মতামতের বিনিময়, ডিসিশন সিদ্ধান্তের ইন রিটেন ফর্ম, লিখিত ভাবে, বিটুইন ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস ফর কমার্শিয়াল আর বিজনেস পারপোজ। হতে পারে এটা একই ইন্ডিভিজুয়ালস অথবা অর্গানাইজেশন, কোন একটা সংস্থা এর মাধ্যমে ফর কমার্শিয়াল, এটা ব্যবসায়িক ক্ষেত্রে আর বাণিজ্যিকের উদ্দেশ্যে। One important form of commercial correspondence is the tender notice, এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে বিশেষ আছে টেন্ডার নোটিস। আমরা সবাই কিন্তু বুঝি যে টেন্ডার নেওয়া, তাই না? তো এই টেন্ডার নেওয়াটা কি করা, মানে পরবর্তীতে কিভাবে করা হয় সেটা আমরা দেখবো। মূলত আমরা একটু আগে জানি যে টেন্ডার নোটিস সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে, কারণ বিভিন্ন সরকারি কাজ বা হচ্ছে এই ক্ষেত্রে টেন্ডার নেওয়া হয়, তাই না? সেই টেন্ডার অনুযায়ী কি তারা কাজ করে। আচ্ছা, হুইচ ইজ কমনলি ইউজড ইন ট্রেড, যেটা ব্যবসার ক্ষেত্রে বেশি ব্যবহৃত, ইন্ডাস্ট্রি শিল্পের ক্ষেত্রে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট প্রসেস, অথবা সরকারি কোনো ক্রয় বিক্রয়ের যে ব্যবস্থা সেই ক্ষেত্রে। কমার্শিয়াল করেসপন্ডেন্স ডেফিনিশন। কমার্শিয়াল করেসপন্ডেন্স refers to any written communication exchanged between business or individuals to conduct commercial transaction, maintain business relation, and share information about goods, services, or কন্ট্রাক্ট। সাপোজ মনে করেন আপনি অনলাইনে বিজনেস করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যে প্রোডাক্ট সেগুলো ছবি তুলে আপনি ওইখানে দিয়ে দিবেন, তাই না? ওইখানে আপনি লিখে রাখবেন যে এই প্রোডাক্টের দাম এত। এটা কিন্তু এরকম না যে আমাদের বর্তমান অনলাইন যে ব্যবসাটা হয় সেটা, যে একটা পণ্য ছবি তুলে দেয়, তো দাম প্রাইস জিজ্ঞেস করলে মনে ইনবক্স, তাই না? এইটা না। কমার্শিয়াল করেসপন্ডেন্সটা হবে ওইখানে সব আপনার ডিটেলস দেওয়া থাকবে, লিঙ্ক থাকবে, এবং এটা থাকবে সংক্ষিপ্ত রূপে। পণ্যের গুণাগুণ কি, এটা কোন কাজে ব্যবহার করা হবে, ঠিক আছে? এই ইনফরমেশন। আচ্ছা, অবজেক্টিভস অফ কমার্শিয়াল করেসপন্ডেন্স, উদ্দেশ্য কি এটা? টু প্রোভাইড অ্যান্ড রিকোয়েস্ট ইনফরমেশন অ্যাবাউট গুডস এন্ড সার্ভিসেস। আপনাকে সরবরাহ করবে অথবা আপনাকে রিকোয়েস্ট করতে পারে অ্যাবাউট ইনফরমেশন। কোন বিষয়? গুডস। গুড মানে ভালো, বা গুডস মানে পণ্য, এন্ড সার্ভিসেস থেকে সেবা সম্পর্কে, যে আপনাদের পণ্য বা আপনাদের সেবা সম্পর্কে আমি কাইন্ডলি জানতে চাচ্ছি, তাই না? সেই ক্ষেত্রে কি করবে? আপনাকে আপনার ইনফরমেশন প্রোভাইড করবে। তো সাপোজ আপনি হচ্ছে বিভিন্ন এখন হচ্ছে ট্যুরের যে আছে না, এজেন্সি গুলো, তো এখানে বলে না যে আপনাকে, আপনি তাদের সেবা সম্পর্কে জানতে চাচ্ছেন যে কিভাবে যাওয়া যায়, কতদিন স্টে করতে হয়, তারপর হচ্ছে ব্রেকফাস্ট, তারপর হচ্ছে লাঞ্চ, ডিনার, ওগুলো কিভাবে সাপ্লাই করে তারা। হ্যাঁ, এটা কিন্তু এজেন্সিরা পুরোটাই হচ্ছে মনে করেন আপনার কাছ থেকে যে টাকাটা নেয় সেটার মাধ্যমে কিন্তু সাপ্লাই করে, যে 6 বেলা বা 3 বেলা, বা ঘোরা কোথায় কোথায় ঘুরবেন, বা কোথায় কতক্ষণ থাকবেন। হ্যাঁ, এরকম কিন্তু আপনাকে কি করবে, সব ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে টু মেনটেন গুড বিজনেস রিলেশনশিপ। এবং এটা করে কি হবে, যে তাদের পারস্পরিক যে বিজনেসের যে সম্পর্ক একটার সাথে আরেকটা, এটা কিন্তু মেনটেন করবে, রক্ষা করবে। তো কনফার্ম বিজনেস ট্রানজাকশন সাস অর্ডারস এন্ড পেমেন্টস। এবং এই ক্ষেত্রে আপনার বিজনেস যে ট্রানজাকশন, ব্যবসায়িক যে লেনদেন, সেটা কি আপনার নিশ্চিত করবে কিসের মতো? অর্ডার অথবা পেমেন্ট। এটা টু মেক অফার্স, কোটেশন, কমপ্লেইন্টস অন ইনকোয়ারিজ। আপনি এটা কাউকে অফার করতে পারেন, বা কাউকে উদ্ধৃত বোঝাতে পারেন, বা কমপ্লেইন করতে পারেন কোনো তাদের আহ, আহ, পণ্য খারাপ হলে, বা হচ্ছে তাদের সেবার মান ভালো না হলে, অথবা ইনকিউরিজ, আপনি তাদেরকে অনুসন্ধানও করতে পারেন যে 2-4 জনের কাছে যারা গিয়েছে তাদের সাথে, বা যাদের কাছ থেকে মানে পণ্য কিনেছে তাদের কাছ থেকে আপনি জানতে পারেন যে এটা আসলে কি ভালো কিনা। টু এনশিওর ক্লারিটি অ্যান্ড রেকর্ড কিপিং ইন বিজনেস ডিলিং।
আচ্ছা, এই ক্ষেত্রে কি করবে, নিশ্চিত করবে ক্লারিটি অ্যান্ড রেকর্ড কিপিং বিজনেস, যে বিজনেসের ক্ষেত্রে আপনি যে ডিল করতেছেন এটা একটা রেকর্ড আকারে রাখতে, যে আপনি কবে কি কিনে রাখছেন, বা হচ্ছে কবে তাদের পণ্যটা অর্ডার করছেন, কবে পাচ্ছেন। এই যে স্বচ্ছতা, এটা কিন্তু তারা নিশ্চিত করবে যে না, ইনি আমাদের থেকে এত তারিখে এই পণ্যটা নিয়েছিলেন। টাইপস অফ শেল করেসপন্ডেন্স, শেল করেসপন্ডেন্স এর টাইপ গুলো কি কি? যে ইনকোয়ারি লেটার টু আস্ক ফর ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্টস ও সার্ভিসেস, প্রথমে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের পণ্যটা কেমন, বা হচ্ছে এটার উপকারিতা কি, বা এটা দ্বারা আসলে কোনো ভালো হবে কিনা। হ্যাঁ, এটা কিন্তু আপনি প্রথমে জিজ্ঞেস করবেন। আপনি একটা পণ্য দেখলেন অনলাইনে, সেটার সাথে সাথে যে অর্ডার করবেন তা কিন্তু না, তাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, এটা কারা ইউজ করতে পারবে, বা কারা ব্যবহার করতে পারবে, বা কারা এটা আহ মানে উপযুক্ত এটার জন্য, সেটা কিন্তু আপনি সবই জানবেন। অথবা সার্ভিস, তাদের সেবা সম্পর্কে, এক্সাম্পল রিকোয়েস্টিং এ কোটেশন ফর অফিস ফার্নিচার। এখানে আপনি অফিসের জন্য ফার্নিচার কিনবেন, এর জন্য আপনি প্রথমে কি ফার্নিচারের দোকানে যে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা, অফিসের ফার্নিচারের জন্য আমার কোনটা নিলে ভালো হবে, বা এটা কেমন কি হবে, তাই না? আপনি কিন্তু প্রথমে একটু খোঁজ খবর নেবেন যে এটা কোন কাঠের তৈরি, হ্যাঁ, এটাতে কতটুকু কোন আঠা, বা কিভাবে এটা তৈরি করা হয়েছে, বা এটার ডিউরেশন কত হবে। এই সব কিছু সম্পর্কে কিন্তু আপনি জানার চেষ্টা করবেন। কোটেশন লেটার সেন্ড বাই সেলার টু ইনফর্ম প্রাইসেস এন্ড টার্মস অফ সাপ্লাই। এবার মনে করেন যখন আপনি অনলাইন অর্ডার দিবেন, তখন কিন্তু আপনাকে প্রাইস সম্পর্কে বলবে, এবং সাপ্লাই ওরা কোন পদ্ধতিতে দেয়, কোন গেটওয়েতে আপনি পেমেন্ট করতে পারবেন, এটা কিন্তু আপনাকে জানাই দিবে। অর্ডার লেটার সেন্ড বাই বায়ার প্লেস এন্ড অর্ডার ফর গুডস, এবং এই ক্ষেত্রে বায়ার প্লেস করবে আপনার অর্ডারটা, যে না আপনি যে পণ্যটা অর্ডার করছেন সেটা কি একটা কনফার্মেশন কোড আপনার কাছে যাবে, বা একটা মেসেজ আপনার কাছে যাবে। কমপ্লেইন লেটার টু রিপোর্ট ডিফেক্টস, ডিলে অর পোর সার্ভিস। এবার মনে করেন আপনি পণ্যটা হাতে পেলেন, পাওয়ার পরে দেখলেন এটা একটু সমস্যা আছে, ডিফেক্টস আছে, একটু সমস্যা আছে, বা দিতে দেরি করছে, অথবা সার্ভিসটা ভালো ছিল না, যেভাবে প্যাকেটিং করার কথা ছিল সেভাবে করেনি, আপনি এই ক্ষেত্রে কি করেন, কমপ্লেন দিতেও দিতে পারেন। অ্যাডজাস্টমেন্ট লেটার সেন্ড বাই সেলার ইন রেসপন্স টু কমপ্লেন, আপনি যে কমপ্লেন করছেন সেই ক্ষেত্রে সেলার কি বিবৃতি দেয় সেটা। সার্কুলার লেটার সেন্ড টু মেনি কাস্টমার্স টু অ্যানাউন্স নিউ প্রোডাক্টস অর পলিসিস। এবার মনে করেন ওই যে কোম্পানি থেকে, বা হচ্ছে অনলাইনে যে শপটা ছিল ওখান থেকে, মনে করেন আপনি তো একা কিনতেছেন না, অনেকেই কিনতেছে। তো যখন কেনা হয় তখন তাদের রেকর্ডটা কিন্তু থেকে যায়, নাম্বার বা হচ্ছে তাদের ইমেইল, হ্যাঁ, থেকে যায়। তো সেক্ষেত্রে কি করে, ওই কাস্টমার, যে সেলার, যে সে এরপরে নতুন কোনো প্রোডাক্ট আসলে, হ্যাঁ, বা তাদের কোনো ছাড় দিলে, অফার চললে, পারসুয়েসিভ লেটার টু প্রমোট গুডস ও সার্ভিস, এবং আপনাকে মাঝে মধ্যে এমন মনে করেন কি বলা হয়, প্রলুব্ধ করার জন্য আপনাকে পণ্য কেনার জন্য এমন প্ররোচনা করবে, হ্যাঁ, এই সম্পর্কে যে আমাদের পণ্যটা খুবই ভালো, এটা আপনি ইউজ করতে পারেন, তাই না? যেভাবে আর কি দোকানদার করে, হ্যাঁ, এইটা এইরকম লেটারও মাঝে মধ্যে আপনাকে পাঠাতে পারে। এইগুলো হচ্ছে কমার্শিয়াল কারেসপন্ডেন্স, অর্থাৎ এগুলো কিন্তু সব ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে এটাকে বলা হয় কমার্শিয়াল কারেসপন্ডেন্স। দেন কোয়ালিটিস অফ ইফেক্টিভ বিজনেস কারেসপন্ডেন্স। ক্লারিটি, মেসেজ শুড বি সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং আপনি যে মেসেজটা দিবেন অবশ্যই সেটা কি হতে হবে, সিম্পল হতে হবে এবং আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। যদি এই মেসেজটা আপনি দিচ্ছেন সেটা যদি না বুঝে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যারা বায়ার, তারা না বুঝে আপনাকে অর্ডার করতে পারবে না। কনসিয়াসনেস, ইউজ ব্রিফ বাট কমপ্লিট ইনফরমেশন। আপনি সংক্ষিপ্ত বলবেন, বাট ইনফরমেশনটা যেন সম্পূর্ণ থাকে। সংক্ষিপ্ত বাট তথ্য কি হবে, সম্পূর্ণ হতে হবে। কার্টেসি কি হবে, শো রেসপেক্ট অ্যান্ড পোলাইটনেস। মনে করেন আপনাকে যদি গালিও দেয়, আপনি বলবেন জি স্যার, জি স্যার, তাই না? এটা দেখাতে হবে। অ্যাকুরেসি, প্রোভাইড কারেক্ট ডিটেলস সাচ অ্যাজ প্রাইসেস, ডেটস এন্ড কোয়ান্টিটিস। আপনার যে ডিটেল, যেটা যে দাম সম্পর্কে, কয় তারিখে কিনতেছেন, কি পরিমাণ কিনতেছেন, এইটা কি আপনি ডিটেলসটা দিলেন। প্রফেশনাল কোন, মেইনটেইন ফর্মালিটি এন্ড কারেক্টনেস। মনে করেন আপনি যখন একটা কাস্টমার আপনাকে নক করবে, তখন তার সাথে কিন্তু আপনি সুন্দরভাবে কথা বলবেন, জি স্যার অথবা ম্যাম বলে, বা হচ্ছে তার থেকে আহ সুন্দরভাবে যে ফর্মাল যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো ইউজ করবেন। এবং অবশ্যই অবশ্যই কোনো আঞ্চলিক ভাষা ব্যবহার করবেন না, তাই না? তার সাথে যেভাবে ওয়েতে আমরা কথা বলি, বা টিচারের সাথে, বা হচ্ছে কোনো ভালো জায়গায় গেলে সেইভাবে আর কি ফর্মালিটিটা মেইনটেইন করতে। এই যে একটা উদাহরণ আছে, দেখেন, এক্সাম্পল অফ এ বিজনেস লেটার। এবিসি ট্রেডার্স লিমিটেড, মনে করেন আপনি এবিসি ট্রেডার্স লিমিটেড, আপনার ঠিকানা এটা, ডেট হচ্ছে এটা। টু, কাকে পাঠাচ্ছেন, দ্য ম্যানেজার, কোন ম্যানেজার, কোন কোম্পানির, সানরাইজ ইলেকট্রনিক্স চিটাগং এর, ইনকোয়ারি অ্যাবাউট ইলেকট্রনিক গুডস। অর্থাৎ আপনি তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে তাদের ইলেকট্রনিক যে পণ্যগুলো আছে এই সম্পর্কে। দিস স্যার অর ম্যাডাম, উই আর ইন্টারেস্টেড ইন পারচেসিং 100 LED bulbs and 50
সিলিং ফ্যান্স ফর নিউ আউটলেট। বলতেছে আমরা ইন্টারেস্টেড, আমরা আগ্রহী কিনতে 100টা এলইডি বাল্ব এবং 50টা সিলিং ফ্যান আমাদের নতুন আউটলেটের জন্য। প্লিজ সেন্ড আস ইউর লেটেস্ট ক্যাটালগ। আপনাদের যে একদম নতুন যে ইগুলো আছে, সংস্করণ বা হচ্ছে আপনারা ডেলিভারি করেন। উই লুক ফরওয়ার্ড টু ইউর আর্লি রিপ্লাই, এবং আপনারা ওয়েট করবো আপনার দ্রুত। মিস্টার রহিমউদ্দিন, পার্চেস ম্যানেজার, এবিসি ট্রেডার্স। বলবেন এবিসি ট্রেডার্স পণ্য কিনবে কোথা থেকে? সানরাইজ ইলেকট্রনিক্স থেকে। তো সানরাইজ ইলেকট্রনিক্স যে ম্যানেজার, তাকে একটা চিঠি পাঠাইছে এইভাবে যে আমরা এটা কিনতে চাই এবং আপনাদের যে এই টার্মস, কোয়ালিটি কেমন, দাম কেমন, এটা আমাদের পাঠান। এইটাকে বলা হয় বিজনেস লেটার বা কারেসপন্ডেন্স লেটার। গট ইট? বুঝতে পারছেন নাকি? হ্যালো, রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এইটা কিন্তু আপনাদের ফাইনালে আসবে যে হাউ টু রাইট এ বিজনেস লেটার, তখন কিন্তু আপনাদের লিখতে হবে। এর জন্য আমি এটা বুঝালাম বা হচ্ছে ডিটেলসে বললাম। নেক্সট, টেন্ডার নোটিস। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, টেন্ডার তো আমরা সবাই বুঝি, তাই না? আচ্ছা, গোপাল ইনি তো জয়েন করলেন, একে তো আমি ক্লাসে ইন করলাম তো। বের মাইক হয়ে অন গেছে। করে বলেন, আমি ওনাকে হচ্ছে ও জয়েন করছি। জি স্যার, আমি বের হয়ে গেছি, উনি আবার জয়েন করার জন্য করতেছিল, রিকোয়েস্ট দিচ্ছিল, বললো। আচ্ছা, রিকোয়েস্ট তো আসেনি, আপনি হচ্ছে কি করেন, নতুন করে ওই লিঙ্কটা আবার তাকে পাঠান তার ইনবক্সে, তাহলে হয়তো জয়েন করতে পারবে। আচ্ছা, ওকে। a tender notice is a public announcement inviting suppliers, contractors, or service providers to submit bids for a particular project, supply, or service. মনে করেন আমাদের যে খুলনা শহরে যে রাস্তার কাজগুলো হয় বা হচ্ছে একটা সরকারি বিল্ডিং এর কাজ হয়, এগুলো তো সরকারি লোকরা করেন। এরা হচ্ছে ওই টেন্ডার নেয়। তো এর কিন্তু একটা আছে, রেজিস্ট্রেশন করা, এবং তাদের ডকুমেন্ট কিন্তু ওই ভবনে থাকে সরকারি আন্ডারে। তো যখন হচ্ছে টেন্ডার আসে এরকম নতুন যেসব কোনো একটা ভবন থেকে রাস্তা করবে, সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যানাউন্স করে যে আমাদের যে টেন্ডারটা আমরা করি, তো এই টেন্ডারটা কারা নিতে আগ্রহী। হ্যাঁ, তো এখানে দেখেন যারা যারা কম আর কি কন্ট্রাক্টর বা হচ্ছে বলে না ঠিকাদার আর কি বাংলায়, এরা কিন্তু কিছু কিছু ঠিকাদার আছে যে না, সর্বোচ্চ 5 লাখ, 10 লাখ বা 9 কোটি বা 20 কোটি এই কাজগুলো তারা করতে চায় না। এটা এক তো সময় সাপেক্ষ ব্যাপার, দ্বিতীয়ত মনে করেন কোয়ালিটি করতে হবে, দ্বিতীয়ত টাকা লাগবে, কারণ সবসময় তো সরকার সাথে সাথে টাকা দিবে না। কখনো কখনো নিজে সরকার তখন কন্ট্রাক্টরস, ঠিকাদার আর সার্ভিস প্রোভাইডার যারা সেবা প্রদান করে, তো সাবমিট বিডস, এই যে দরপত্র বা দাম প্রস্তাব বা নিলামে ওঠে সেইগুলোকে ফর এ পার্টিকুলার প্রজেক্ট, হতে পারে নির্দিষ্ট প্রজেক্ট, যে ফর্মাল মেথড ইউজ বাই গভর্নমেন্ট এন্ড প্রাইভেট অর্গানাইজেশন। এটা একটা ফর্মাল মেথড, ফর্মাল পদ্ধতি ব্যবহার করে বা চালিত হয় কার মাধ্যমে? গভর্নমেন্ট এর মাধ্যমে। গভর্নমেন্ট চালনা করে, অথবা এটা প্রাইভেট অর্গানাইজেশনের চালনা হতে পারে, টু এনশিওর নিশ্চিত হতে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এন্ড কম্পিটিশন ইন প্রকিউরমেন্ট, ক্রয়ের ক্ষেত্রে যে কম্পিটিশন সেটা। পারপোজ অফ এ টেন্ডার নোটিস, এর উদ্দেশ্যটা কি? টু ইনভাইট কোটেশন অর বিডস ফ্রম এলিজিবল কন্ট্রাক্টরস অর সাপ্লায়ার্স। আচ্ছা, এইখানে আপনাকে ইনভাইট করবে বিভিন্ন কন্ট্রাক্টর, ঠিকাদারকে অথবা সাপ্লায়ার, সেবা প্রদানকারীকে কি করতে? আপনার যে দরপত্র আছে এটার একটা বা নিলামে প্রস্তাব উঠাতে বা নিলাম নিতে ইলিজিবল, উপযুক্ত যদি কোনো ঠিকাদার থাকে, তাদেরকে এটা ইনভাইট করবে যে এটা নিতে কি এরা আগ্রহী, টু এনশিওর ফেয়ার কম্পিটিশন। এবং এটা কি নিশ্চিত করে ফেয়ার কম্পিটিশন, মানে হচ্ছে আপনার কোনো যেন বায়াসনেস, পক্ষপাতিত্ব না থাকে, সবকিছু ফেয়ার হয়, সেটা কিন্তু এনশিওর করে। অ্যান্ড ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা ইন সিলেক্টিং ভেন্ডর্স। ভেন্ডর্স মানে বিক্রেতা, মূলত এখানে বোঝাচ্ছে যারা হচ্ছে কাজগুলো নেয়, কন্ট্রাক্টর বা ঠিকাদার। হ্যাঁ, এটা সিলেক্ট করার ক্ষেত্রে ট্রান্সপারেন্সি। দেখেন না বিভিন্ন চাকরির পরীক্ষায় ট্রান্সপারেন্সি থাকে না বলে প্রশ্ন ফাঁস হয়, তারপর হচ্ছে টাকা দিয়ে চাকরি নেয়, তাই না? এইটা, তো এই ক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সি হয় কিসের? সিলেক্টিং ভেন্ডর্স। যখন আপনি বিক্রেতা বা হচ্ছে সাপ্লায়ার
বা ঠিকাদার সিলেক্ট করবেন, চয়েস করবেন, সেই ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিবে। টু গেট কোয়ালিটি গুডস অর সার্ভিসেস এট রিজনেবল প্রাইসেস, এই ক্ষেত্রে কি হয়, সবাই চায় যে কোয়ালিটি গুডস মানে হচ্ছে আহ ভালো পণ্য পেতে চায় অথবা সার্ভিস পেতে চায় রিজনেবল প্রাইসে। মানে একেবারে কি বলা হয়, রিজনেবল প্রাইস বলতে বোঝায় যে এমন একটা দাম যেটা কমও না বেশিও না, মনে করেন একদম পারফেক্ট, ঠিক আছে, এই দামে খুব ভালো জিনিস পেতে চাইতাম। আচ্ছা, এরপর কি বলছে, এসেনশিয়াল এসেনশিয়াল পার্টস অফ এ টেন্ডার নোটিস, নেম অফ দ্য অর্গানাইজেশন, ইস্যুইং অথরিটি অর কোম্পানি, এখানে প্রথম ইস্যু করবে অথরিটি, কর্তৃত্ব বা কর্তৃপক্ষ অথবা কোম্পানি, কোনো কোম্পানির। টেন্ডার নেম, নাম্বার এন্ড টাইটেল, অর্থাৎ টেন্ডারের নাম্বার কি এবং টাইটেল কি, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রজেক্ট অর সাপ্লাই, যে এই যে প্রজেক্টটা এটা কোন সম্পর্কে, রাস্তার কাজ নাকি কোনো সরকারি ভবন সেটা। ডেসক্রিপশন অফ ওয়ার্ক অর গুডস, ডিটেইল অফ দ্য আইটেমস অর সার্ভিস রিকোয়ার্ড, আপনার যে আইটেম বা সার্ভিস থাকবে এটার জন্য যে ডিটেলস এটার প্রয়োজন হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কন্ডিশনস বিডার্স মাস্ট ফুলফিল, মনে করেন একটা বিডার, বিডার বলতে এখানে বোঝা যাচ্ছে যে ঠিকাদার, যে শর্তগুলো আছে এগুলো অবশ্যই পূরণ সরকারি কর্তৃপক্ষ যেটা দিবে সেই শর্তগুলো অবশ্যই তাকে কি ফুলফিল করতে হবে। টেন্ডার সাবমিশন ডেট এন্ড টাইম, ডেডলাইন ফর সাবমিশন, এন্ড আপনার যে সাবমিশন করবেন সেই টাইমটা থাকতে হবে যে লাস্ট সময় কবে। ওপেনিং ডেট অফ দ্য টেন্ডার, হোয়েন বিডস উইল বি ওপেন এন্ড ইভেলুয়েটেড, কখন কখন এই দরপত্র বা নিলাম উঠবে ও মানে ওপেন হবে, চালু হবে, এবং কখন এটা কি মূল্যায়ন করা হবে বা এটা যাচাই বাছাই করা হবে। কন্ট্যাক্ট ডিটেলস, অফিস অ্যাড্রেস, ফোন নাম্বার আর ইমেল অফার কমিউনিকেশন, মনে করেন আপনি এটার জন্য অ্যাপ্লাই করলেন বা হচ্ছে আপনি চিঠি জমা দিলেন, তো যখন আপনি সিলেক্ট হবেন তখন তার জন্য আপনার ফোন নাম্বার বা ইমেল দেওয়া লাগবে আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করার জন্য। এবার আছে এক্সাম্পল অফ এ টেন্ডার নোটিস, টেন্ডার নোটিসের একটা এক্সাম্পল দেখেন। গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার, অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ঢাকা ডিভিশন। টেন্ডার নোটিস নম্বর, অর্থাৎ টেন্ডার নোটিস একটা নম্বর থাকে। সিল্ড, টেন্ডার্স আর ইনভাইটেড ফ্রম রেপুটেড কন্ট্রাক্টরস ফর দ্য ফলোইং ওয়ার্ক, অর্থাৎ যারা টেন্ডার নিয়ে কাজ করে তাদের সেই কন্ট্রাক্টর ঠিকাদারদের আহ ই করা হয়েছে, ইনভাইটেড করা হচ্ছে কিভাবে, নেম অফ দ্য ওয়ার্ক, কাজের নাম কি, কনস্ট্রাকশন অফ এ টু স্টোরিড অফিস বিল্ডিং এট মিরপুর, মিরপুরে 2 তলা বিশিষ্ট একটা ভবন নির্মাণ করা হবে। এস্টিমেটেড কস্ট, যার আহ, খরচ ধরা হয়েছে 2 crore 50 lakh, 2,50,50,00,000 টাকা। এলিজিবিলিটি, রেজিস্টার্ড কন্ট্রাক্টরস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার কনস্ট্রাকশন ওয়ার্ক, অর্থাৎ এইখানে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, মনে করেন কিছু লোক আছে রাস্তা নিয়ে কাজ করে, তারা বিল্ডিং এ বোঝে না, যার কিছু আছে বিল্ডিং নিয়ে কাজ করে, তারা রাস্তার কাজ বোঝে না, এতে ওই ফিল্ডে যার এক্সপিরিয়েন্স আছে এবং যে রেজিস্টার্ড মানে নিবন্ধন করা আছে সেই শুধুমাত্র কন্ট্যাক্ট করবে। টেন্ডার শিডিউল, অ্যাভেলেবেল ফ্রম 12 অক্টোবর 2025 টু 25 অক্টোবর 2025 ডিউরিং অফিস আওয়ার্স, অর্থাৎ এই 12 অক্টোবর 2025 থেকে 25 অক্টোবর এই সময়ের ভিতর তাকে কন্ট্যাক্ট করতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন 26 অক্টোবর, এর ভিতর হচ্ছে কি আপনাকে অবশ্যই এটা জমা দিতে হবে। আচ্ছা, ডেট অফ ওপেনিং, এটা ওপেন হবে কবে, ইভ্যালুয়েটিং এর জন্য 26 অক্টোবর 2025 at 2 p.m. ইন দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন ফর ডিটেলস। এরপর হচ্ছে আপনি আরো যদি জানতে চান, প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ডিউরিং অফিস আওয়ার্স, এখানে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকবে, তার সাথে আপনি কন্ট্যাক্ট। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে, হাউ টু রাইট এ টেন্ডার নোটিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফরম্যাটটা অনুযায়ী হবে। ক্লিয়ার, এই দুইটা, বিজনেস লেটার এন্ড টেন্ডার নোটিস, ঠিক আছে, এই দুইটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে ফাইনাল এক্সামিনেশনের জন্য, টার্ম ফাইনালের জন্য। এই দুইটা আপনারা লিখে রাখবেন, দুইটা সাজেশন আকারে থাকবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে অ্যাম্প্লিফিকেশন এন্ড ডেসক্রিপশন। সাপোজ আপনি অ্যাম্প্লিফিকেশন বলতে আপনার কি বোঝায়, তো অ্যাম্প্লিফিকেশন রাইটিং টেকনিক ইউজ টু এক্সপ্যান্ড অর ইলাবোরেট অ্যান আইডিয়া, সেন্টেন্স অর স্টেটমেন্ট টু মেক ইট ক্লিয়ার, মোর ডিটেইল এন্ড মোর পারসেসিভ। আচ্ছা, এটার বাংলা আমি যদি বলি একটু তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমরা অনেক সময় বলি না, তিলকে তাল করে, হ্যাঁ? ছোট্ট একটা বিষয়কে অনেক বড় করে দেখায়। অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে তাই, মনে করেন কোন একটা আইডিয়া ছোট বা একটা সেন্টেন্স বা একটা স্টেটমেন্ট, এই জিনিসটাকে খুব ক্লিয়ার করে দেখাবে। মানে এর আগের দিন ওই যে ডান্স টেস্ট আমাদের ভার্সিটিতে, ওইখানে যখন দেখতেছিল তো একজন দর্শক দেখতে পারতেছে না, সামনে একজন দাঁড়ানো, তো তাকে বলছে সরে যেতে।
তো এইটা একটু সে কর্কশ ভাষায় বলছে এবং সেও রিপ্লাই দিছে একটু কর্কশ ভাষায়, মানে যাকে বলছে। এই বিষয়টা নিয়ে আধা ঘন্টা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে। এই যে দেখেন সামান্য একটা বিষয় নিয়ে যে যে এত বড় নিয়ে গেছে, বা এত বড় তিন তাল করছে, এটাকে সাধারণত বলা হবে অ্যাম্প্লিফিকেশন, যেখানে আপনার কোনো একটা রাইটিং টেকনিকটা ইউজ করা হবে আপনার কোনো আইডিয়াকে ইলাবোরেট করতে, ব্যাখ্যা করতে। সেন্টেন্স অথবা একটা বাক্য হতে পারে অথবা একটা স্টেটমেন্ট দিতে, টু মেক ইট ক্লিয়ার, আরো পরিষ্কার করতে, মোর ডিটেল, আরো ইনফরমেটিভ করতে, এন্ড মোর পার্সুয়েসিভ, আরো প্রলুব্ধ করতে। এটি ব্যবহার করতেন এক্সাম্পলস, উদাহরণ অথবা এক্সপ্লেনেশন। সাপোজ মনে করেন আপনি একটা পড়া দিলেন, হ্যাঁ, বা হচ্ছে পড়া বুঝালেন, এবার সে বুঝতে পারলো না, তাকে কি করবেন আপনি? উদাহরণ দিয়ে বুঝবেন। সেইটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। অথবা সেটা আরো সুন্দরভাবে এক্সপ্লেন করবেন টু এমফাসাইজ এ পয়েন্ট এন্ড হেল্প দ্য রিডার আন্ডারস্ট্যান্ড ইট ডিপলি, এবং এটা রিডারকে সাহায্য করে আরো গভীরভাবে বুঝতে। এক্সাম্পল কি হতে পারে? সিম্পল সেন্টেন্স, মনে করেন এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। আমরা বলি কি এডুকেশন গুরুত্বপূর্ণ, বাট এটা যদি অ্যাম্প্লিফাইড ভার্সনে আপনি লিখেন তাহলে কি লিখবেন? Education is important because it opens doors to opportunities, shapes character, and empowers individuals to contribute meaningfully to society. অর্থাৎ কেন গুরুত্বপূর্ণ এডুকেশন? কারণ এটা হচ্ছে সুযোগের যে দরজা সেটা খুলে, শেপস ক্যারেক্টার, মানুষের চরিত্র ঠিক গঠন করে, অ্যান্ড ইম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, এবং ক্ষমতায়ন করে প্রত্যেক ব্যক্তিকে টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু সোসাইটি, সমাজে অবদান রাখতে, তাই না? এটাকে বলা হবে অ্যাম্প্লিফাইড ভার্সন। আচ্ছা, পারপোজ অফ অ্যাম্প্লিফিকেশন, এর পারপোজ, উদ্দেশ্য কি? টু মেক রাইটিং মোর ইনফরমেটিভ এন্ড ইম্প্যাক্টফুল, টু এমফাসাইজ কি আইডিয়াস, টু ক্লারিফাই মিনিং এন্ড অ্যাড ডেপথ। অর্থাৎ ইউ সাপোজ ইউ আর রাইটিং এ পোয়েম, এন্ড দ্য পোয়েম ইজ 8 লাইনস। তো 8 লাইনের একটা কবিতা লিখছেন, যদি আপনি এটা ব্যাখ্যা বুঝান তাহলে হইতে পারে এটা 2-3 পৃষ্ঠা হতে পারে। তো কবিতাটা যদি আপনি সংক্ষিপ্ত করে লিখছেন, বাট এই যে ইম্প্যাক্ট বা এর যে ইনফরমেটিভ, এটা বুঝতে গেলে আপনাকে 2-3 পৃষ্ঠা এটা ব্যাখ্যা করা লাগছে, এটাকে বলা হবে অ্যাম্প্লিফিকেশন। আর ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা হচ্ছে মনে করেন একটা ভিজুয়াল সেন্স থাকবে, বা হচ্ছে আপনার আমাদের যে 5 সেন্সেস থাকে, যেমন হচ্ছে সাইট, সাউন্ড, টাচ, টেস্ট এন্ড স্মেল। হ্যাঁ, এই যে মানুষের পঞ্চ ইন্দ্রিয় যেটা আমরা বলি, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে অনুভব করা যাবে। এই ডেসক্রিপশনটা মনে হবে যেন আপনার চোখের সামনে ঘুরতেছে। হ্যাঁ, ডেসক্রিপশন ইজ এ রাইটিং স্কিল দ্যাট ইনভলভস পোর্ট্রেইং এ পারসন। অর্থাৎ ডেসক্রিপশন বর্ণনামূলক একটা একটা রাইটিং স্কিল, যেটা অন্তর্ভুক্ত করে পোর্ট্রেইং এ পারসন, একটা মানুষকে, চরিত্রকে, বা একটা মানুষকে পোর্ট্রে করে, এ প্লেস, একটা জায়গাকে পোর্ট্রে করে, অথবা একটা অবজেক্ট, অর ইভেন ভিভিডলি, খুব স্পষ্ট ভাবে, ইউজিং ওয়ার্ডস, এমন শব্দ ব্যবহার করে দ্যাট আপিল টু দ্য রিডার্স, যেটা রিডারদের অবশ্যই সারা জায়গায়, সেন্সেস, কোন সেন্সে? সাইট, সাউন্ড, টাচ, টেস্ট এন্ড স্মেল। It helps the reader imagine and visualize what the reader writer wants to express. এবং এই ক্ষেত্রে রিডাররা ইমাজিন করে এবং মনে মনে ভাবে যে রাইটার আসলে কি এক্সপ্রেস করতে চাচ্ছে। সাপোজ মনে করেন আমরা অনেক সময় হয় না যে আমরা কোথাও ঘুরতে যাব, ট্রেনে যাব, বা হচ্ছে প্লেনে যাব, বা হচ্ছে শিপে করে যাব, যেমন এখন সবাই টাঙ্গুয়ার হাওরে যাচ্ছে, তাই না? ট্রলারে করে, বা ট্রলারে না, তো সরি, লঞ্চে করে যাচ্ছে কেবিন নিয়ে। তো আপনি যাবেন, এটা ঠিক করলেন, এবং যাওয়ার আগে কিন্তু আপনি চিন্তা করতেছেন, কল্পনা করতেছেন যে কিভাবে আমি ঘুরবো, মানে ওই টাঙ্গুয়ার হাওরটা যেন আপনার চোখের সামনে চলে আসছে, তাই না? তো এই জিনিসটাকে আপনি মূলত কি ডেসক্রিপশন, এবং এটা যখন আপনি লিখবেন, বা হচ্ছে মনে করেন আপনি ঘুরে আসছেন এবং আপনার এখন এক্সপিরিয়েন্সটা কি করতেছেন, আপনি লিখে প্রকাশ করতেছেন। এখন যখন আপনার আর এক ফ্রেন্ড বা আর একজন ফেসবুকে এটা পড়তেছে, তো যে পড়তেছে সে মনে হবে যেন চোখের সামনে এগুলো দেখতেছে, যে সুন্দর, কি সুন্দর হচ্ছে সুনাম টাঙ্গুয়ার হাওর, তারপর হচ্ছে এখানকার যে প্রকৃতি, বা সাইডে হচ্ছে দেখা যাচ্ছে পাহাড়, তাই না? এই জিনিসগুলো মনে হচ্ছে তার চোখের সামনে কি ভাসতেছে, তখন এটাকে বলা হবে ডেসক্রিপশন। কি হতে পারে? দেখেন, দ্য গার্ডেন ওয়াজ বিউটিফুল, বাগানটা সুন্দর ছিল। এবার ডেসক্রিপটিভ ভার্সন কি হবে? ডেসক্রিপটিভ ভার্সন হচ্ছে দ্য গার্ডেন ওয়াজ ফিল্ড উইথ কালারফুল রোজ, তাই না? যে যখন বলছে গার্ডেন, কারণ এইখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ছিল, দেয়ার ফ্র্যাগ্রেন্স, তাদের হচ্ছে সুবাস, ড্রিফটিং থ্রু দা ইয়ার, বাতাসের ভিতর থেকে বেরিয়ে আসতেছিল, অ্যাজ বাটারফ্লাইস, মনে হচ্ছে যেন প্রজাপতির ডান্সড ওভার দা ব্লসমস, প্রজাপতি যেন নাচতেছে বা ছন্দ করতেছে এই এই ফুলের উপর, তাই না? তো এইটা মনে হয় যেন আপনার চোখের সামনে হচ্ছে, তখন এটাকে বলা হবে ডেসক্রিপটিভ ভার্সন।
আচ্ছা, পারপোজ অফ ডেসক্রিপশন, ডেসক্রিপশনের পারপোজ কি উদ্দেশ্য টু ক্রিয়েট এ ক্লিয়ার এন্ড ভিভিড মেন্টাল ইমেজ, এবং এটা আপনার মেন্টাল ইমেজ তৈরি করবে একটা স্পষ্ট আকারে আপনার মেন্টাল মানে আপনাদের মস্তিষ্কে। টু মেক রাইটিং লাইভলি এন্ড এঙ্গেজিং, এটা দ্বারা কি হয় আপনার রাইটিংটা প্রাণবন্ত হয় এবং যে পড়ে তাকে কি এঙ্গেজ করে রাখে। তো আপিল টু দা রিডার সেন্সেস এন্ড ইমোশনস, এবং এটা রিডারদের সেন্স এবং ইমোশনকে কি করে না সারা জায়গায়। আচ্ছা, এই কবিতাটা পড়েন তো কেউ, কুইক। Someone please read the poem. বাকি কোনোটা ডাইনি ডাইছে খেলে জাতির মা যে সুন্দর আবৃত্তি করতে পারেন সে পড়াতে দ্রুত। যে করতে পারেন না। স্যার পড়তে তো পারি কিন্তু সুন্দরভাবে হবে না স্যার। আচ্ছা পড়েন, সমস্যা নাই, আপনি সুন্দর হওয়া লাগবে না, পড়েন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সমুদ্র থেকে নিশিখের অন্ধকারে মালতীরা বিবিসার, হ্যাঁ, আশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সুমেল, আমারে দুদণ্ড শান্তি দিও নাটোরের বনলতা সেন। আচ্ছা ওকে, চুল তার আচ্ছা দেখেন, এখন দেখেন এই যে যিনি বললেন হাজার বছরের পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সীমাল সমুদ্রতে নিশীথের অন্ধকার মালয় এই যে অন্ধকার বলছে, এবং এই যে পাশের যে পথ এটা যখন পূর্ণ করে বা মন দিয়ে বলবে সে কিন্তু এই জিনিসটাকে চোখের সামনে কল্পনা করবে যে সমুদ্রের পাশে যে অন্ধকার যে রাস্তা বা তার সামনে যে সাগর, সেখানে যখন রাতে অন্ধকার হবে চাঁদের আলো যখন পানির উপর পড়বে তখন সেটা ঝিকমিক করবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু সে চোখের সামনে মনে হচ্ছে করতেছে। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তা শ্রাবশ্রীর কারুকার্য, কার মুখ? ওই যে বনলতা সেনের। তার মুখটা কিন্তু তখন কল্পনা করবে মুখটা আসলে কেমন ছিল। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসেতে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দুঃখী অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখি নীলের মতো চোখ তুলে নাটকের বনলতা সেন। এই যে যখন এই কথাটা বলছে তখন ওই নাটকের যে বনলতা সেন, এটা কি, তার চোখটা কি মনে হবে যেন যে পাখি নীলের মতো। আমরা কিন্তু তখন তার চোখে কল্পনা করবো না, পাখির যে বাসা ছোট সেটাও কল্পনা করবো। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব নিভে গেল পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকি রং ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বঙ্গলতা। তো যখন আমরা এই কবিতাগুলো পড়ি তখন আমাদের সামনে মনে হয় যেন এইটা সত্যি সত্যি ঘটতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে এই লেখাটাকে বলা হবে ডেসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে? মেইন পরীক্ষার জন্য অ্যাম্প্লিফিকেশন এন্ড ডেসক্রিপশন ইম্পর্টেন্ট, 5 মার্কের, হ্যাঁ? এগুলো হচ্ছে লিখে রাখি, যখন আমি বলবো তখন বারবার বলা হয় না। Okay? আমরা আজকে এখানেই শেষ করি। এখানে যেটা আছে টেকনিক্যাল রিপোর্ট এইটা হচ্ছে একটু বড় হবে, বড় আছে, আমাদের 2টা ক্লাস হলে আমাদের বাদ বাকি সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? এতে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা হচ্ছে কোনো থাকে তাহলে আমাকে বলবেন, আর একটা এক্সট্রা ক্লাস বা হচ্ছে নিয়ে সেখানে দেখাই দিলাম। হুম। আর কোনো জিজ্ঞাসা আছে? আপনাদের সিটিটা হবে কিন্তু শুক্রবার যে ক্লাস টাইম আছে ওই ক্লাস টাইম, তো স্যার সিটি স্যার নিয়ে বলতেছি কারো স্যার কোনো প্রশ্নের প্যাটার্নটা যদি একটু বলে দিতেন, মানে যে পরীক্ষাটা হবে এক্সামটা। মানে এই যে সিটিটা সেটা নাকি ফাইনাল? হ্যাঁ, সিটিটা, ফাইনালটা তো পরে বলেই দিবেন, সিটিটা আগে বলেন। আচ্ছা, সিটিটা হচ্ছে মনে করেন আপনার প্রশ্ন ফার্স্ট সিটি যারা দিতে ওইরকম একটা প্রশ্ন দিব যে আপনার তো টপিক সিলেক্ট করছেন এসিআর আমাকে বললো টাইপস অফ লিসেনিং, সেক্ষেত্রে আমি ওই প্রশ্নটাই দিব। সাথে থাকতে পারে হোয়াট ইজ লিসেনিং স্কিল, প্লিজ ডিসকাস দা অ্যাবাউট টাইপস অফ লিসেনিং। তখন অথবা দিতে পারি আপনার যে কোন লিসেনিং স্কিলটা আপনাকে হেল্প করবে আহ, আপনার লিসেনিং স্কিলটা বৃদ্ধি করতে। তো আপনি সব লিসেনিং স্কিল গুলো ডিসকাস করলেন, করার পর আপনি কোনটা চুজ করলেন সেটা আপনি বললেন। বুঝতে পারছেন? লেখার ধরনটা এমন হলে মার্কস ভালো পাওয়া যায়।
আর লেখা যদি উল্টোপাল্টা হয় তখন শতলিক মার্কস পাওয়া যায় না, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর আপনাদের প্রেজেন্টেশন যারা মিস করছেন আপনাদের কিন্তু ঈদের পর পরই আমি নিয়ে দিব, ঠিক আছে? সুতরাং কেয়ারফুলি থাকবে। সবাই হয়তো বা দেন নাই প্রেজেন্টেশন। ওকে, আচ্ছা। ID 1, আপনারা সবাই এবার মাইকটাকে আনমিউট করেন, ঠিক আছে? ID 1 নাই, ID 2, স্যার প্রেজেন্ট স্যার। 3, 4, 4 নাই না, 5, Yes, sir. Yes, sir. 6, স্যার ফোর ছিল। 5 Sir, আছেন, 5. 4 আছেন, শুভ Sir, মণ্ডল। ID 4 আছে, sir. আচ্ছা, 4 আছে, 5, 6, Yes, sir. 7, Yes, sir. Sir, 5. হ্যাঁ 5 দিছি, 7 আছেন, Ji, sir. 8, ইয়েস স্যার। 9, Present, sir. রিয়াক্টর বি, Asi, sir. 10, স্যার 9 আছে। হ্যাঁ 9 দিছি, 11, স্বর্ণালী হালদার ভাই, 12, এই চঞ্চল কি অ্যাম্বুলেন্স চালাচ্ছে নাকি? ID 13, ফরিদ আহমেদ, ID 14, শামিমা পারভিন। স্যার আছে। স্যার এখানে নামটা ভুল স্যার। আচ্ছা, আমি আপনার নামটা বারবার এখানে আছে মিম লিখে রাখি, জি হ্যাঁ? স্যার। তোমার লিখে রাখেন স্যার। হ্যাঁ, সবসময়। আচ্ছা, ID 15, উচ্চ কুমার সেন। ID 16, ID 17, Yes, sir. আছে স্যার। ID 18, জাহেদ হাসান নাই। ID 19, Present, sir. 20, 21, 22, 23। Yes, sir. আপনি কিন্তু অনেক দেরিতে জয়েন করছেন ফারজানা। স্যার আমি 2-3 বার জয়েন করছি, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা তো বারবার বের হয়ে আসছিলাম। 24, 25, 26, 27, ইয়েস স্যার। আর হচ্ছে 29, সজীব Yes, হোসেন sir. আছেন? Sir, হয়তো আছে। বাকি নাই, আছেন? ওকে, তাহলে আপনাদের সাথে বৃহস্পতিবার শুক্রবার দেখা হচ্ছে, হ্যাঁ? আর এসিআর ওই বৃহস্পতিবার কি ওই স্যার ক্লাস নিবে সেশনাল, শহীদুল স্যার? স্যার ওইটা এখনো স্যারের সাথে কথা বলা হয়নি কারণ এই গত সপ্তাহে মিস গেছে তো। আচ্ছা, if you able to contact him, please let me know. Okay, we can take the class. ওকে স্যার। Okay.